দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। ইসির বিরুদ্ধে বিএনপির তোপ, ৪২ নাগরিকের পক্ষে জাতীয় পার্টি, ব্যর্থদের আস্ফালন বলছে আওয়ামী লীগ। আগামী জুনের মধ্যেই করোনার টিকা পাবে ৪.৫ কোটি মানুষ, অগ্রাধিকার তালিকা এবং প্রয়োগে সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ। করোনার নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন বিশ্ব, সৌদি আরব ও ওমানে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্তে বিপাকে কয়েক হাজার যাত্রী। ফের রাজধানীতে আগুন, পুড়ল কালশী বস্তির প্রায় ৩০০ ঘর, সব হারিয়ে রাস্তায় হাজারো মানুষ। কেউ কোনো কিছু বাইর করতে পারে না, সব পুড়ে গেছে। কারো ফ্যামিলিতে কিচ্ছুই নাই, একদম টোটালি সব পুড়ে ছারখার হয়ে গেছে। খোদ রাজধানীতেই এইচএসসি পাস দাঁতের ডাক্তারের রমরমা বাণিজ্য, প্রতিষ্ঠান সিলগালা। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মঞ্জুর আল মতিন। আজকে আমরা কথা বলবো নদীরক্ষা এবং আদালতের আদেশ নিয়ে। এ নিয়ে সম্প্রতি নদীরক্ষা কমিশন একটি রিপোর্ট তৈরি করেছে এবং সেখানে যেসব চিহ্নিত নদী দখল করা হয়েছে যেসব জায়গায়, সেখান থেকে কতটুকু তারা উদ্ধার করতে পেরেছেন সেটি তারা তুলে এনেছেন। সেখানে অগ্রগতি কেমন হলো এবং কি কি বাধার মুখে তারা পড়ছেন সেসব নিয়ে আমরা কথা বলতে চাই এবং সামনে আর কি কি করণীয় রয়েছে এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব ম ইনামুল হক, তিনি চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট। আছেন সরাসরি যুক্ত হয়ে ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, তিনি চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন, এবং ডক্টর আইনুন নিশাত, তিনি প্রফেসর এমেরিটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর হাওলাদার, আপনার কাছে আসতে চাই। এই যে রিপোর্টটি আপনারা তৈরি করেছেন, সেখানে যে অগ্রগতির কথা আপনারা বলেছেন, তার পাশাপাশি আরেকটি চিত্র তুলে এনেছেন, সেটি হচ্ছে যেখানে উচ্ছেদ হয়েছে তারপরে আবারও সেখানে নতুন করে দখল করা হচ্ছে। এই যে একটা দুষ্ট চক্রের মধ্যে আমাদের নদীগুলো পড়ে গেছে, সেটার কারণটা কি এবং এটা নিয়ে আপনারা কি ভাবছেন, সেখান থেকে যদি শুরু করি। যথার্থই বলেছেন। আমরা গত এক বছরে করোনার কিছু সময়টা বাদে যে তালিকা প্রকাশ করেছিলাম, তার মধ্যে কিন্তু তালিকায় আবার যোগ হয়েছে। আপনার স্মরণ থাকবে, আমরা আলোচনা করেছিলাম ওই সময় প্রায় ৪৮,০০০-এর তালিকা আমরা দিয়েছিলাম। এখন কিন্তু সেই তালিকাটা বেড়ে আপনার, আমি দেখে বলি, ৫৭,৩৯০। এইটি হলো দখলদারদের তালিকা পুরো বাংলাদেশে, মানে ৬৪টা জেলায়। এর মধ্যে এ পর্যন্ত যেটা আমরা পেয়েছি ১৮,৫৭৯। এইটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা একটা টাইম লিমিট দিয়ে দিয়েছিলাম প্রত্যেক জেলা প্রশাসককে, বলেছিলাম যে 6 মান্থের সময় তাদের এই যে টাইম বাউন্ড, এই সময় তাদের অভিযান চালাতে হবে। তারা অভিযান চালিয়েছেন এবং অভিযানের অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে তারাও চালিয়েছে। বিআইডব্লিউটিএ, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং জেলা প্রশাসন মিলে এটা করেছে। তো যথার্থই আপনি বলেছেন যে এইটা আমরা যেটা দেখলাম, এটা অ্যাবাউট 33% এটা উচ্ছেদ হয়েছে। তো এই উচ্ছেদ হওয়ার মধ্যে আমরা এটাও অনেক কিছু কিছু অভিযোগ পেয়েছি যে করোনার এই যে সময়টা, এই সময়ের মধ্যেও অনেকে উচ্ছেদে গিয়েছে। কিন্তু আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে করোনার হয়তো প্রথম 2-3 মাস একটু স্থির, মানে কি বলে, ধীরে চলেছে। কিন্তু তারপরে কিন্তু আমরা নদী রক্ষা কমিশন এবং সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট, জেলা প্রশাসনও কিন্তু এই যে জবরদখল করার জন্য যারা এগিয়ে ছিল তাদেরকে কিন্তু আবার হটাতে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই করোনার মধ্যেই কিন্তু আমরা ঢাকার মতো জায়গায়, এই যে বুড়িগঙ্গায় অনেক বড় বড় স্থাপনা চিহ্নিত করেছি এবং সেই জায়গাটা আমরা গিয়েছি এবং আমরা সকল যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং চিহ্নিত প্রক্রিয়ায় সীমানা চিহ্নিত এই প্রক্রিয়া যে মডার্ন টেকনোলজি, যেটাকে আমরা সমন্বিত টেকনোলজি বলি, সেইটি কিন্তু আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করেছি এবং সেই জায়গাটায় আমরা যেটা করার চেষ্টা করেছি, আমাদের একাধিক যে টেকনোলজিক্যাল আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের আমরা কাজে লাগিয়েছি। যেমন সীমানা নির্ধারণের ক্ষেত্রে যারা সার্ভে করে, এটা হচ্ছে ডিজিএলআর। এই ডিজিএলআর কে যেমন করে কাজে লাগিয়েছি, তবে ডিজিএলআর বিভিন্ন সময় যেহেতু এই কাজগুলো করছে, ইতিমধ্যেই কিন্তু তাদের এই প্রতিবেদন নিয়ে কোনো কোনো ক্ষেত্রে
প্রশ্ন উঠেছে। সেই জায়গাটায় আমরা এই আরো শিওর হওয়ার জন্য এবং অ্যাকুরেসি আনার জন্য এক্সপার্টসকে আমরা কাজে লাগিয়েছি এবং এক্সপার্টসকে আমরা এই সিএস ম্যাপ এবং আরএসমার্ট এই জিও রেফারেন্সিংটা তাদেরকে দ্বারা আমরা করিয়ে এনেছি এবং আমরা ওই জায়গাটা ভিজিট করেছি। যেমন এই যে আমাদের যে বুড়িগঙ্গার তীরে অনেক জায়গায় আমরা গিয়েছি। বুড়িগঙ্গার তীরে আপনি কামরাঙ্গীর চর, নবাবের চর, তারপরে ওইদিকে ওয়াশপুর মৌজা, এইগুলোতে আমরা ইভেন আমরা ইউরোপেও গিয়েছি। আপনার এই যে তুরাগ যেখানটায় আবার জবরদখল হলো এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যেটা দেখলাম যে তুরাগের পাড়ে যে অবস্থাটা এটি তো অনেকখানি উচ্ছেদ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখন আপনার 20-25% স্টিল বাকি আছে। এটি হলো যারা জবরদখল করেছে। আমরা যদি আবার ফ্লাড প্লেনের কথা ধরি, সেই ফ্লাড প্লেনে কিন্তু অনেকেই এখন কিন্তু সেটি বেচাকেনাও করেছে, আমরা এরকম চিহ্নিত করার চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখজনক হলো যে আপনার এই তুরাগ নদীর উপরে কয়েকটা ব্রিজ হয়েছে। বিশেষ করে আমি আসন্ন ব্রিজের কথা বলি, এর আগেও আমরা এটা আলোচনা করেছি, সেটির এখন পর্যন্ত পরিবর্তন হয়নি, হয়তো সময় লাগবে আমরা জানি না। একটা এইটি ব্রিজটা করে দুই ব্রিজটাকে একেবারে আপনার যাতে দখল হয়ে যায় এবং নাব্যতা হারায় এবং ওই জায়গাটা যাতে পরি পড়ে যায় সেরকম একটা অবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ ছোট্ট একটা ব্রিজ করা হয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আমরা এইরকম ব্রিজ দেখে এসেছি। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, এই ব্রিজ অথরিটি যারা তাদেরকেও, তারা অবশ্য এখন বলছেন যে হ্যাঁ আগামীতে তারা এটা করবেন না, তারা ঠিক মতো মেপে এবং যাতে করে নদীর ক্ষতি না হয় সেটির দিকে তারা লক্ষ্য রাখবেন। তো সেরকম একটা অবস্থায় আমরা কিন্তু আছি। একটা হচ্ছে যে জবরদখলের মাত্রা আগে থেকে কমেছে, সো এখন কিন্তু আবার এই কর্তৃপক্ষ যারা আছে কি বিআইডব্লিউটি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং জেলা প্রশাসন, তারা কিন্তু আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে। তবে তাদের অনেকগুলো সমস্যাও আছে। এইটি যেহেতু ওভার দ্য ডিকেডস এটি হয়েছে, এই যে আমরা যে স্টেটমেন্টটা দিলাম এটি তো একদিনে হয়নি, গত কয়েক দশক যাবত এটা তারা করেছে। ফলে কিছুটা সময় আমাদের লাগবে, তবে একটা সেন্সিটিভিটির জায়গা, একটা সচেতনতার জায়গা কিন্তু গড়ে উঠেছে। এবং ইতিমধ্যে আমরা পাশাপাশি ট্রেনিংও শুরু করেছি, মানে থ্রুআউট দি কান্ট্রি, যাতে করে আমরা যারা নদী নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, তারা আইন কানুন অবহিত হয়ে মানুষকে সচেতন করতে পারেন এবং নদীগুলো তারা টেক কেয়ার করতে পারেন এবং আমাদের কাছে তারা অবহিত করতে পারেন, তাদের কাছ থেকেও আমরা, কারণ আমাদের জনবল একেবারেই কম, সেই জন্য আমরা চাচ্ছি এই সকল জনবল যারা অলরেডি মোটিভেটেড বা যারা কাজ করছেন তাদের মাধ্যমে আমরা নদীগুলো ইয়ে করতে চাই। তবে ইতিমধ্যে আরেকটি কথা জাস্ট আমি এখনই ফিনিশ করছি, যে আমরা একটু হটলাইন চালু করেছি 16,124। এই হটলাইনের মাধ্যমে কিন্তু আমাদের এখন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো নাগরিক আমাদেরকে নদী নালা খালবিলের অবস্থা এবং কোথায় দখল হচ্ছে, জবরদখল হচ্ছে সেটা জানাতে পারবে। জি, ধন্যবাদ। ডক্টর নিশাত, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে রিপোর্টটির কথা খানিকক্ষণ আগে বলছিলাম, সেখানে একটি বিষয় বোধহয় স্পষ্ট, সেটি হচ্ছে এই যে নদী দখল বলুন বা নদীর গতিপথে বাধা তৈরি করার ক্ষেত্রে এক ধরনের সরকারি বেসরকারি অংশীদারিত্ব তৈরি হয়েছে। সেখানে সরকারের যেরকম খারাপ পরিকল্পনা রয়েছে, সাধারণ মানুষ সেখানে হয়তো কিছু সংখ্যায় বা ক্ষমতাশালীরা আরও বেশি করে সেখানে দখলে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আসার জন্য এই যে একটি উদ্যোগ নদী কমিশন নিচ্ছে, সেখানেও বারবার আমরা শুনি তাদের ক্ষমতার অভাব। এখানে কি আসলে নদী কমিশনকে ক্ষমতায়নের মাধ্যমে শুরু করা প্রয়োজন? শুনতে পাচ্ছি না ডক্টর নিশাত। শুনতে পাচ্ছি না, বোধহয় ইয়ে করতে হবে, আনমিউট করতে হবে। জি, প্রশ্নটা ক্ষমতার না। প্রশ্ন যখন একটা কমিশন তৈরি করা হয় তাকে একটা দায়িত্ব দেওয়া হয়। নদী রক্ষা কমিশনকে এগুলো চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংবিধান অনুযায়ী, প্রশাসনের নিয়ম অনুযায়ী সেই পরামর্শগুলো, সেই সুপারিশগুলো কারা বাস্তবায়ন করবেন সেটাও তৈরি করা আছে। আমাকে যদি সবকিছু করতে হয় তাহলে তো আমি ওভারলোডেড হয়ে যাব। এই ক্ষেত্রে এখন নদী রক্ষা কমিশন যেভাবে নদী চিহ্নিত করছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্টের ভিত্তিতে। সুপ্রিম কোর্টের কাজ তো গিয়ে সেখানে উৎখাত করা না, সেখানে হচ্ছে সরকারের সংশ্লিষ্ট যারা
তাদেরকে এই কাজ করতে হবে। আপনি ভূমিকাতে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে সরকারি আর বেসরকারি একটা অশুভ নেক্সাস। আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী যারা, ক্ষমতার দম্ভ যাদের আছে, তারা নদী দখল করছে। যমুনা, মেঘনা নদীতে কয়েক মাইল দখল করে ফেলেছে, আমরা নদী কমিশনের রিপোর্টে দেখেছি। আরেকটা হচ্ছে সরকারি প্রতিনিধি যারা, গতকালকের কিংবা আজকের না পরশুর খবরের কাগজে দেখলাম একটাতে, সেটা হচ্ছে একটা সেতু আছে, তার পাশে আরেকটা সেতু বানানো হয়েছে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাওয়ার জন্য। একটা সেতু বানানো হয়েছে, এক পাশে অ্যাপ্রোচ রোড, অন্য পাশে খোলা মাঠ। সেতুটা বানানো হয়েছে রাস্তার থেকে কাছাকাছিতে, রাস্তা একটু উঁচু হলেই সেতুটা নিচু হয়ে যাবে এবং ওই সেতুর তলা দিয়ে ওটা কালভার্ট হয়ে যাবে, কেউ কোনো নৌকা চলতে পারবে না। এই কাজটা কে করছে? এটা যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিনিয়ারিং ব্যুরোকে দায়ী করি, অবশ্যই দায়ী করব। যে কোনো একজন ইঞ্জিনিয়ারের তো কতগুলো ম্যানুয়াল গাইডলাইন থাকে যেটার ভিত্তিতে কাজ করবেন। আর চেয়ারম্যান মহোদয় যে কথাটা বললেন, অত্যন্ত শক্তিশালী লোকজন যারা জমি দখল করে, ভবন তৈরি করে এবং 20-25 বছর পরে আমাদের গা সওয়া হয়ে যায়, মনে করি যে এটা ওই লোকের সম্পত্তি। তো আমি মনে করি মূল কাজটা শুরু হতে হবে একেবারে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। কারণ বেশি দিন আগে না, 2011 সনে রাষ্ট্র সংবিধান সংশোধন করে 18 ক ধারা যোগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব প্রকৃতি রক্ষা করা, জলাভূমি রক্ষা করা, বনভূমি রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা। আপনারা জানেন এটার মূল খসড়া পাশ হওয়ার আগ পর্যন্ত ওখানে জলাভূমি, নদী ইত্যাদি সব ছিল। এমপি সাহেবরা তো নদী কেটে দিয়েছেন, কিন্তু তারা বোঝেন নাই যে জলাভূমি আর নদী একই জিনিস, সেজন্য সেটা টিকে গেছে। এটার উপরে একটা বইও লেখা হয়েছে, দেখলাম যে ধাপে ধাপে কিভাবে এগিয়েছে। যখন জানতে চাওয়া হয়েছে যে জলাভূমি থাকলে কি নদী হবে, অবশ্যই হবে। নদী একটা জলাভূমি, সেটা বহতা নদী জলাভূমি হতে পারে, স্টিল ওয়াটার হতে পারে। তো এই যে জবরদখল করার প্রতিযোগিতা, এটা শুধু নদীর ক্ষেত্রে না, এটা বিল, হাওর, বাওর সবগুলোর ক্ষেত্রে। কেন যেন রাষ্ট্রের ক্ষমতাশীল নাগরিকরা নদীগুলো দখল করে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে জাতীয় সম্পদটাকে, জনসাধারণের সম্পদটাকে ব্যক্তিগত সম্পদে পরিণত করছেন। এবং এটা চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন, তিনি ফাইট করছেন, একটু একটু জিততে পেরেছেন হয়তো, কিন্তু তার বিরুদ্ধের শক্তি অত্যন্ত শক্তিশালী শক্তি এবং তারা সংঘবদ্ধ এবং তারাই মোটামুটি রাষ্ট্র পরিচালনা করে। ধন্যবাদ। এক্ষেত্রে আরেকটা ব্যাপারের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে নদীরক্ষা কমিশনের কাছ থেকে অনুমতি নেবার কথা, যে কোনো নতুন এক ধরনের, তাদের কাছ থেকে যে কোনো সমস্যা নেই এই ধরনের স্থাপনা গড়ার ক্ষেত্রে, সেই অনুমতি তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, এবং এটা নিয়েও এক ধরনের আক্ষেপের কথা আরেকটি সাক্ষাৎকারে ডক্টর হাওলাদার বলেছিলেন। সেক্ষেত্রে সরকারি সংস্থাগুলো এইভাবে পরিষ্কারভাবে আইন যদি ভেঙে চলে, তাহলে কি রীতিমতো অসহায় হয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই এই ধরনের কর্তৃপক্ষের? ডক্টর নিশাত। দীর্ঘদিন ধরে কথা বলে চলছি, বলতে বলতে আজকে চেয়ারম্যান সাহেবের মতো উৎসাহী এবং কর্মঠ একজন আসার পরে কিছু প্রতিকার হয়েছে। সরকারও যে বাধা দিচ্ছেন তা না, চেষ্টা করছেন, কিন্তু সরকারি আমলারাও তো গোলমাল করছে। প্রথম যখন সুপ্রিম কোর্ট বলল যে তুমি নদীটাকে চিহ্নিত করে পিলার গেড়ে দাও, তারা করলেন কি, সেই প্রক্রিয়াতে নদীগুলো মেরে দিলেন। অর্থাৎ শীতকালের শীর্ণ নদী হচ্ছে নদী, সেটা করে পুরো নদীটাই অন্যের দখলে নিয়ে গেলেন। যতটুকু জেনেছি তারা অত্যন্ত পুরস্কৃত হয়েছিলেন এই কাজের জন্য। পরবর্তীতে যখন আমরা আবার হইচই করলাম, কিছু শক্তি সঞ্চয় হলো যে শীতকালের শীর্ণ নদী পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, ওই নদী নদী না, কানায় কানায় ভর্তি নদী যেটা, সেটাই হচ্ছে নদী। বর্ষাকালের নদীকে একটা চিহ্নিত করার উপায় থাকতে হবে। এখন নদী কমিশন যে শিকস্তি পয়স্তি আইন কিংবা CSRS ধরে যেটা এগোচ্ছে, এটা নিয়ে বহু প্রশ্ন আছে। কারণ যখন CSRS ম্যাপ হয়েছিল তখন নদীটা যেখানে ছিল, কিছু কিছু নদী সেখান থেকে তো সরে যেতে পারে, সেগুলো বিবেচনা করা যেতে পারে।
কিন্তু নদীকে ব্যক্তিসত্তা দেয়া হয়েছে। আমাদের দেশ, আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটা কিন্তু পৃথিবীর খুব বেশি দেশে নেই। তথ্যের মধ্যে ভুল আছে, আমি 1 মিনিটে শেষ করছি। প্রথম দিয়েছিল নিউজিল্যান্ড তাদের মাওরিদের একটা ধর্মীয় অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। এরপরে দক্ষিণ আমেরিকার কিছু দেশ, ইকুয়েডর, বলিভিয়া, ওখানে 2-3টা দেশ কিছুটা অধিকার দিয়েছিল। সেটা হচ্ছে যারা মাইনিং করতে গিয়ে নদীটাকে বন্ধ করে। এরপরে খুব লজ্জাজনক ব্যাপার, আমাদের প্রতিবেশী দেশ যাদের মধ্যে পরিবেশবাদীর সংখ্যা অনেক, তাদের উত্তরাঞ্চল বোধহয় না উত্তরাখণ্ড সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিয়েছিল, 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সেটা উল্টে দিয়েছে। কাজে সুপ্রিম কোর্টে কিন্তু নদীকে তার যে একটা সত্তা দিয়ে যে আইন আছে, এটা কিন্তু ভারতে নেই। এটা আমাদের এখানে বহু বিজ্ঞ লোক এই কথা ভারতের উদাহরণ দিয়ে থাকেন। আমাদের সুপ্রিম কোর্ট যে আইন করেছে, এটাই হচ্ছে বোধহয় পৃথিবীর একমাত্র আইন যেখানে নদীকে বাঁচতে দেওয়ার জন্য অধিকার দেওয়া হয়েছে। ধন্যবাদ। জনাব হক, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। জেলা প্রশাসকদের তো দায়িত্ব দেয়া আছে, তারা নদীর রক্ষক একরকম আইন অনুযায়ী, কিন্তু সেখানেই যদি শীতকালের নদীকে নদী ধরা হয়, তাহলে আসলে নদীকে বাঁচানো কি খুব কঠিন হয়ে যাচ্ছে না? না, এগুলো দায়িত্বগুলোকে স্পষ্টভাবে বুঝতে হবে। তারা জেলা প্রশাসকরা যে নদীর রক্ষক তা না, তারা নদীর যে কাগজপত্র, নথিপত্র, সেটার রক্ষক। আইন অনুযায়ী নদীর রক্ষক হলো পানি উন্নয়ন বোর্ড। যেমন নদী পথগুলোকে সচল রাখার দায়িত্ব হলো বিআইডব্লিউটি এর। এটা বুঝতে হবে আলাদা আলাদাভাবে। এখন আজকে প্রশ্ন আসছে যে নদীগুলো যেগুলো দখল হয়ে যাচ্ছে, এগুলো উদ্ধার হচ্ছে, 30% উদ্ধার হয়েছে, আবার 20% দখল হয়ে গেছে। ব্যাপারটা কি? আমি কিন্তু গোড়ার থেকেই বলছিলাম যে এই যে নদী উদ্ধারের যে কার্যক্রম, এর মধ্যে একটা গোড়ায় গলদ আছে, এবং এর ফলে কি হচ্ছে, এটা একটা লোক দেখানো ব্যাপার হচ্ছে। লোক দেখানো মানে আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, মিডিয়া দেখতে পাচ্ছে যে নদী উদ্ধার হচ্ছে, আবার দেখতেও পাচ্ছি যে নদী আবার দখল হয়ে যাচ্ছে। যদি আমরা পত্রিকার রিপোর্টটাকে দেখি, সেখানে দেখব যে এই নদী উদ্ধার হয়ে যাওয়ার পর এগুলো ম্যানেজমেন্ট করার জন্য টেন্ডার করা হচ্ছে, সেখানে প্রকল্প নেওয়া হচ্ছে। তাহলে নদীটাকে উদ্ধার করা হলো কার জন্য? নদীটার জন্য, নাকি কিছু লোকের এই মালিক ছিল, অবৈধ মালিক ছিল, এখন এটা টেন্ডারের মাধ্যমে বৈধ মালিকের জন্য? নদীটার জন্য তো নয়। ওই নদীটা যেখানে ভরাট করা হয়েছিল, ভরাট করে তারপরে বিল্ডিংটা হয়েছিল অবৈধ, সেই ভরাটটা তো দূর করা হলো না। তাহলে তো নদী তো তার পূর্বের জায়গায় আসলো না। তো নদী যদি পূর্বের জায়গায় না আসে, তাহলে তো জায়গা পড়ে থাকবে, এবং টেন্ডার দিয়ে যদি একজনকে ব্যবস্থাপনা করতে দেওয়া হয়, তাহলে তো সে তো দখল করবেই। সে না দখল করলে আরেকজন দখল করবে। যেভাবে রাজনৈতিক একটা সংস্কৃতি আমাদের বিরাজমান আছে, যেভাবে দুর্নীতি আছে, সেই পরিস্থিতি তো এ না আসলে আরেকজন আসবে, ও না আসলে আরেকজন আসবে। মানে ব্যবস্থাপনা করতে দেয়া বলতে সেখানে কি অধিকার দেয়া হচ্ছে? সেখানে বেড়ানো টেড়ানো বা সেখানে আমি জানি না সেটা কি ধরনের। মূল কথা হলো যে যেখানে স্থাপনাটাকে উচ্ছেদ করা হয়েছে, যেখানে নদীর বেদখলটাকে উচ্ছেদ করা হয়েছে, সেখানে তো তলায় মাটি আছে, ডেব্রিস পড়ে আছে, ময়লা মাটি, মানে মাটি পড়ে আছে, সেগুলো তো উদ্ধার করা হলো না, সেগুলো সরানো হলো না। না সরালে তো নদী তো তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারলো না। তো নদী যদি ফিরে না যেতে পারে, তাহলে নদীর এই উদ্ধারটা কার্যক্রমটা কার জন্য? এটা হলো নিশ্চয়ই এক মালিক বাদ দিয়ে আরেক মালিকের জন্য, বা স্থানীয় দুর্বৃত্ত যারা আছে তাদের জন্য। যে আগে হয়তো কেউ কাউকে টাকা পয়সা দিয়ে মালিক ছিল, জমি জায়গা হস্তান্তরও করেছে, অনেকে দলিল হস্তান্তর করেছে, চেয়ারম্যান সাহেব বলেছেন, এরকমও তাদের কাছে রেকর্ড আছে। তো এরকম তো প্রক্রিয়া চলতেই থাকবে, জি, এটা সারা দেশে চলতে থাকবে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসবো ডক্টর হাওলাদার আপনার কাছে। যে প্রসঙ্গ এই মাত্র জনাব হক তুলেছিলেন, যে যে জায়গাগুলো উদ্ধার হলো সেগুলো রক্ষার জন্য আসলে কি করণীয় রয়েছে। আমরা একটা বড় পরিকল্পনার কথা এর আগেও শুনেছিলাম, যেখানে বলা হচ্ছিল যে এরপরে তীরগুলোর ব্যবস্থাপনা হবে, সেখানে ওয়াকওয়ে হবে ইত্যাদি। সেগুলো ঠিকভাবে এগোচ্ছে না কেন, সেটার কারণ জানতে চাই। শুনতে পাচ্ছি না ডক্টর হাওলাদার।
জি। এখন শোনা যাবে। সো সরি, যথার্থ বলেছেন যে এটি তো হচ্ছে, এটি আমরা সবাই জানি যে দখল উদ্ধার হচ্ছে, আবার পুনর্দখল করছে। এখন এটি যে আমাদের বুঝতে হবে, এটি একটা সাধারণীকরণ আমরা করছি, দ্যাট ইজ ট্রু, কিন্তু কথাটা হচ্ছে, সেটি হচ্ছে কথা। আমি এটি হয়তো এর আগে ছিল, কিন্তু আমরা যখন তারপরে এই যে আমরা এখন যে দখলদার যারা হয়েছে তাদের যে তালিকা আমরা করছি, এবং সেই তালিকা থেকে ইতিমধ্যে আমরা যেটা বলেছি প্রায় 19,000 যেটা উদ্ধার করা হয়েছে, তার মধ্যে এখন যদি আবার দখল হয়ে থাকে তাহলে আমাদের কাছে 19,000-এর জায়গায় 19টি কেসও দখল হয়নি। সো দখলের মাত্রাটা এখন একেবারেই কমে গেছে। অর্থাৎ আগে যারা দখলদার ছিল তাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে উচ্ছেদ করতে পারিনি, হয়তো সেখানে আমাদের পার্সেন্টেজ 33। তাহলে এই জায়গাটাকে আমাদের আর কাজ করতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি যেটি এই যে ইয়ে ভাই বললেন, যেটা হক ভাই যেটা বললেন, ইনামুল ভাই, সেটি হলো যে আবার অন্য যারা দখল করছে, অন্যজন, এই অন্যজন দখল করলে তাকে আবার আমাদের তাড়িয়ে দিতে হবে। আর কতগুলো ব্যবস্থা যেখানটায় আছে সেগুলো আমরা নিচ্ছি না, সেই জায়গাগুলোতে আমাদের আসতে হবে। এইটি কিন্তু আগে প্রশাসনের সচেতনতা ছিল না, এখন কিন্তু আমরা প্রশাসনের কাছে গিয়ে তাদের নিয়ে আলাপ করে তাদেরও ট্রেনিং দিচ্ছি, এবং আমরা সার্কুলার দিয়ে তাদেরকে আইনগুলো এক্সপ্লেন করে, এবং মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেটি আমাদের ছোট্ট ডক্টর আইনুল নিশাদ বললেন, চমৎকার করে উনি অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন, ওয়ান্ডারফুলি বলেছেন, এবং আউট অফ উনি অনেক জিনিস এখানে তুলে ধরেছেন। আমি তাকে তার এই আন্তরিকতা, তার এই যে নদীকে ভালোবাসা, এই জায়গাটি আমি বলতে চাই। আমাদের এটি কেন হচ্ছে, কটা জিনিস আইনের প্রয়োগ নেই, এবং এটা ফৌজদারি আইন, ফৌজদারি অপরাধ এটা, কিন্তু ফৌজদারি অপরাধের জন্য আমরা কাউকে এখন শাস্তি দিইনি। আপনি দেখতে পাবেন না যে দখল করেছে, দখল উদ্ধার করে সে চলে গেল, কিন্তু এটি তো যথেষ্ট না। সে এতদিন যে দখলে রাখলো এবং এই ধরনের পাবলিক প্রপার্টিকে দখলে রাখলো, সে তো ক্ষতি করলো, প্রবাহের ক্ষতি করলো। আমাদের এই যে টোটাল সিচুয়েশনটা বুঝে নিয়ে সে যে পর্যায়ে লোক হোক, তাকে আমাদের আইনের সঠিক প্রয়োগে তাদের ফৌজদারি মানে কি বলে আইনের প্রয়োগ করে তাকে শাস্তি বিধান করতে হবে, সেটি হয়নি। ফলে আমাদের দেশে আমি দেখছি যারা এই ধরনের অবস্থাটা করছে তাদেরকে একটা জায়গায় আমাদের কিন্তু থামিয়ে দিতে হবে, ওখানটায় এসে উচ্ছেদ, একই সাথে তাদের মধ্যে ফৌজদারি ব্যবস্থা নিতে হবে। আর এই দিকে আরেকটি ব্যাপার যেটা ছিল, সেটা হলো যে আমাদের সার্ভে এন্ড সেটেলমেন্টের যে ব্যাপার। দেখুন, আমরা একজনকে যদি উচ্ছেদ করতে চাই, তাহলে কিন্তু লিটিগেশন যেটা আমরা সম্মুখীন হচ্ছি, তারা কিন্তু পাবলিক ডিসপিউট এখন অনেক, মানে যতই আমরা যাচ্ছি অনেকে একটা ডিসপিউট যাচ্ছে, হাইকোর্টে চলে যাচ্ছে, ইভেন নদী রক্ষা কমিশনের কাছেও এসছে। এটা টাইম হতে পারে, টাইম কিলিং, কিন্তু আমি যেটা বলবো একটা ডিলিং ব্যাপারও আছে। উই হ্যাভ টু, আমরা যেটা দেখলাম, যে কথাটা ডক্টর আইনুল নিশাদ বললেন, যে এই যে উচ্ছেদ করতে গিয়ে যে পরিমাপ গুলো করেছে, যেমন ঢাকার জন্য, বুড়িগঙ্গার জন্য বিআইডব্লিউটি ছিল, সেখানে জেলা প্রশাসন ছিলেন, এবং সেখানে আরো দু একটা সংস্থা ছিলেন, কিন্তু সেই জায়গাটায় তারপরেও কিন্তু এই থেকে প্রায় কোনো কোনো জায়গায় 3 বার দিয়ে তারা ইয়েটা দিয়েছে। এবার দিয়ে আমরা যখন দেখলাম, তখন যে আইন আছে 1908-এর যে আইন, সেই আইন প্রয়োগের যে সীমানা এবং কোর্ট মানে অ্যাক্টের যে কোর্ট লিমিটটা, এই কোর্ট লিমিট এবং যতটুকু আপনার ফ্লাড প্লেন রাখা দরকার সেটা কিন্তু রাখা হয়নি। ফলে এইবারেও কিন্তু তারা অনেক জায়গায় ভুল করেছে। ওয়াশপুরে আমরা একেবারেই দেখেছি। সো এই জায়গাগুলোতে আমাদের বোধহয় আমাদের আরো সচেতন ভাবে আইন প্রয়োগ করতে হবে। জনাব হকের কাছে একটু আসতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ ডক্টর হাওলাদার। আপনার কাছে অন্য একটু প্রসঙ্গে আসতে চাই। আমরা দখল নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু নদীগুলো জীবিত থাকছে কিনা, তার পরিবেশটার কি অবস্থা, জি আপনাকেই বলছি, সেখানে আসলে এখন কি করণীয় এবং কতদূর উদ্যোগ আপনার? এই তো মানে চেয়ারম্যান সাহেব যেটা বললেন আর কি, তো যে সকল আইন বা যে সকল কর্মকাণ্ড চলছে, এটা আমার কাছে একটা মনে হচ্ছে চোর পুলিশ খেলার মতো হচ্ছে। চোর এদিকে যাচ্ছে, ওদিকে পুলিশ পিছন পিছনে যাচ্ছে, আবার চোর আসছে, আবার এদিকে যাচ্ছে, এরকম। উনি কিন্তু মূল কথাটা উল্লেখ করেন নাই, উনি বলেন নাই, সেটা নদীকে তার যে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, যে একটা খনন করে তার যে ভরাট অংশগুলো কেটে ফেলতে হবে, নদীকে তার যে প্রবাহপথটাকে দিতে হবে। এখন তো প্রবাহপথ নেই, এখন তো নদী ভরাট হয়ে আছে, দখল হয়ে আছে, সেই দিকে নজর নেই।
আমি পানি উন্নয়ন বোর্ডকে আনতে চাচ্ছি বারবার কি জন্য, কারণ পানি উন্নয়ন বোর্ড এই কাজটা করবে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে আমার মনে হয় এটা যতগুলো সংস্থাগুলো যারা আছে তারা খুব কেয়ারফুলি এড়িয়ে রেখে দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড তো আইনে আছে তার দায়িত্ব, সে কিন্তু এগিয়ে আসে না। আমি এটা একটা খুবই হতাশ আমি পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে। সেটা হলো যে এদের ভেতরে এখন মোটেও কোনো দায়িত্ববোধের মতো কাজ করে না তারা। কিন্তু নদী সীমানায় রক্ষার যদি জন্য। সঠিকভাবে চিহ্নিত না হয় তাহলে কি পানি উন্নয়ন না, বোর্ড কাজ করতে পারবে? সঠিকভাবে চিহ্নিত না হলে তারা উচ্ছেদ করছে কিভাবে? এটা তো সীমানা তো চিহ্নিত করছে, করেই তো তারপরে উচ্ছেদ হচ্ছে। উচ্ছেদ হওয়ার পরে সেই জায়গাটা তো পুনঃখনন করতে হবে। পুনঃখনন মানে কি? সেখানে একটা ভরাট করা হয়েছে, সেখানে একটা নদীটা ভরাট করে তার উপরে স্থাপনা করা হয়েছে, দখল করা হয়েছে। সেই নদীটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এখন পানি মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে যে যারা প্রকৌশলীরা আছে, আমি জানি না কি করেন, আমি জানি না, দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থাগুলো সেগুলো প্রশাসন থেকে যে সকল কর্মকর্তারা আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন। খুব ভালো কথা, তারা এখন অনেক ভালো পানি এক্সপার্ট হয়েছেন, তারা করুন, কিন্তু নদী উদ্ধার হচ্ছে না। নদীর যে দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ড আইনের 6 নম্বর ধারা 9 নম্বর ধারা, পানি উন্নয়ন বোর্ডের 2000 সালের যে আইন আছে, স্পষ্ট বলে দেওয়া আছে নদীগুলো রক্ষা করা তার দায়িত্ব। আর আমরা ঘুরে ফিরে বলি নদী রক্ষার দায়িত্ব হলো ডিসি মহোদয়ের, ডিসি বাহাদুরের। তো ডিসি বাহাদুরের তো বহু কাজের ভাই, তার কাছে তো নদী খননের বাজেট আসে না, তো তাহলে তার কাছে তিনি কেমন করে দায়িত্বে থাকেন? এটা হয় না। নদীগুলোর যে প্রবাহ পথগুলো, সেই প্রবাহ কি বলে নৌপথের যে নৌপথগুলো, এটু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো বিআইডব্লিউটি নদীর তীর যেখানে তার পোর্ট এলাকার মধ্যে পড়ে না, সেখানে গিয়ে সে উচ্ছেদ করতে যায়, সেখানে সে প্রকল্প নেয়। এটা আবার কি ধরনের কথা হলো? এগুলো আমি বুঝি না। একটা হজবরল, মানে একটা মিডিয়া অ্যাট্রাকশন, একটা চোর পুলিশ খেলা, এইসব জিনিস চলছে। ফাইনালি কিন্তু কিছুই হচ্ছে না। জি, ডক্টর নিশাত আপনার কাছে ফিরে আসি। এই যে নদীর প্রবাহমানতা আবারও চেয়ারম্যান সাহেব কিছু বলতে চাচ্ছেন? জি না, আমি যেটা বললাম যে হক সাহেব যেটা বললেন, এই যে আপনার খননের যে ইস্যুটা তিনি নিয়ে এসছেন, খনন বা ভরাট হলে যে সেটা করতে হবে, কিন্তু এটি কিন্তু একদিনে পারা যাবে না, সেটি বুঝতে হবে। এটা যে হচ্ছে না তাও না। এবং আমাদের হাজারো প্রজেক্ট আছে, আপনি দেখবেন যে প্রজেক্ট তো একটার পর একটা চলছে এবং প্রতি বছরই কিন্তু প্রজেক্ট চলছে। ফলে যে কথাটা তিনি বলেছেন যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড দে আর নট ইন দি ফিল্ড, এই কথা ঠিক না। দে আর ইন দি ফিল্ড, এবং তারা যে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি আছে তাদের সাথে একেবারে যোগাযোগ করে তারা কাজ করছেন। তবে এই জায়গাটায় তাদের যে সাহসিকতাপূর্ণ যে ভূমিকা পালন করা, অর্থাৎ নদীর ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা, এইটি হচ্ছে তাদের মুখ্য দায়িত্ব। সেই দায়িত্বটা থেকে যেখানটায় মাস্টার প্ল্যানিং করা দরকার, সেই প্ল্যানিং এর ব্যবস্থাটা আমরা দেখছি যে মাঠে নেই। এবং আইন প্রয়োগের যে বিষয়টা, সেটিও কিন্তু তাদের নাই। এবং এইটি বোধহয় তারা এই দায়িত্ব থেকে আসলে একটু দূরে থাকতে চায়। যেমন আমি বলছি যে পানি আইন যেটা হয়েছে ভালো আইন, পানি আইনে আমরা যখন দেখলাম যে পানি আইনটা প্রয়োগ করতে হবে, একটু পরের অংশে এই ব্যাখ্যাটা একটু শুনি। তার আগে একটু ডক্টর নিশাতের কাছ থেকে নদীর প্রবাহ নিয়ে তার ভাবনা এবং নদীর যে দূষণ সেটা কমানোর ব্যাপারে আসলে এর পাশাপাশি উদ্যোগগুলো নেওয়া যায় কিনা সেটা জানতে চাই। আমাকে প্রশ্ন করছেন, তাই তো? জি, জিনিসটা হচ্ছে তো আইনের অভাব নাই আমাদের। ডক্টর এনামুল হকের সাথে আমি একটু দ্বিমত পোষণ করতে চাচ্ছি, খুব মানে সামান্যভাবে। পানি উন্নয়ন বোর্ডের মাঠে তো কোনো প্রশাসনিক ক্ষমতা নেই। আমাদের দেশটা যেভাবে পরিচালিত হচ্ছে, প্রশাসন হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষা করবে। নদীটাকে যদি আমরা সরকারি সম্পত্তি বলি, পাবলিক প্রপার্টি বলি, তাহলে এটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে এটাকে রক্ষা করা। অন্যদিকে একটা অশুভ প্রতিযোগিতা চলছে আইডব্লিউটি এবং পানি উন্নয়নের মধ্যে, কে ড্রেজিং করবে। ড্রেজিং এর নামে যে কি চলছে হরিল্লুট, সেটা বলাই বাহুল্য। এই দিক থেকে দায়িত্ব সকলেরই আছে, প্রত্যেকটা ডিফাইন্ড আছে। এবং আমি যে পয়েন্টটাতে ডক্টর এনামের সাথে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নদীটা তো ফিক্স না, নদীরটা তো একটা আলাদা ডেফিনেশন লাগবে। নদীর শীতকালে নদীর এক, বর্ষাকালে নদীর এক, শীত আর বর্ষার মাঝে নদী এক, তাই না? কাজেই আমাকে আইনগতভাবে কতটুকু নদী যেটা প্রশাসন রক্ষা করবে, যেখান থেকে পানি প্রবাহ নিশ্চিত করবে ওয়াটার বোর্ড,
ডক্টর এনাম, ইউ আর ভেরি রাইট। আগে যখন দেখেছি, মানে আমার ইয়াঙ্গার বয়সে, ফুটওভার ওয়ার্কস কিংবা কোনো প্রকল্পে কোনো নদী পুনর্খননের কাজ যে মন্ত্রণালয় নিত না কেন, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তার ক্লিয়ারেন্স নিতে হতো যে এতে নদীর কোনো ক্ষতি হবে না, সেটাই নিয়ম ছিল। এখন নতুন করে এই আমাদের কমিশন ভাবনা চিন্তা করে একটা পর্যায়ে পৌঁছেছেন, আরো উন্নত করা যেতে পারে। এই যে বললাম যে নদী তো 1000 বছর ধরে নদী তো এক জায়গাতে ফিক্স না, নদী তো নড়াচড়া করছে, সেখান থেকেও অনেক ধরনের বিষয় আছে। নদীতে শুধু পানি আসে না, তার সাথে সেডিমেন্ট আসে, সেই সেডিমেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাটা করতে হবে। বাট মূল দেশে এখন প্রশাসনের কর্ণধার হচ্ছেন জেলা প্রশাসকরা, বিভাগীয় প্রশাসকরা। তা এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে 3টা জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ কিংবা পার্লামেন্টারি অংশ ব্যাপার, যাদের জুডিশিয়ারি চেষ্টা করছে। আমি তো মনে করি আমাদের নদী রক্ষা কমিশন একটা কোয়াসি জুডিশিয়ারি বডি। তারা বলছেন যে এখানে অন্যায় হচ্ছে, সেটাকে সেই নির্দেশ অনুযায়ী, ওনারা কিন্তু নির্দেশনা দিচ্ছেন, সেটা অনুযায়ী এক্সিকিউটিভ উইং বাস্তবায়ন করবে। কিন্তু সবার উপরে যে পার্লামেন্টারি উইং আর পার্লামেন্টারি যে সিস্টেম মেকানিজম, তাদের ভূমিকা আমরা দেখছি না। তারা যদি একটু শক্ত পজিশন নিতেন, আমাদের যে সংবিধান রক্ষক এবং তার ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু এই সম্মানিত সংসদ সদস্যদের, তাদের ভূমিকাটা আমরা টোটালি মিসিং দেখছি। জি, আমি একটু উত্তর দেওয়ার আপনার কাছে আসি তাহলে বিরতির পরে। আরো একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাগ। ফিরে আসি জনাব হক, আপনার কাছে আরো কিছু কথা যোগ করতে চাচ্ছিলেন আগের প্রসঙ্গে। জি, প্রফেসর নিশাত খুব দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। সেটা হলো যে এই নদীগুলো বা এগুলো রক্ষা করার দায়িত্বটা কার। উনি আমার সঙ্গে একটু দ্বিমত করলেন, বললেন যে এটা তো অবশ্যই জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, এটা ক্ষমতাটা তো পানি উন্নয়ন বোর্ডের নাই। দেখুন, আমি 80-র দশকে নির্বাহী প্রকৌশলী ছিলাম কুষ্টিয়াতে, এবং সেখানে আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে মিলিতভাবে আমি যে কি চমৎকার কাজ করতে পেরেছি, সেটা আমি এখনও স্মৃতিতে ধরে রাখি। ব্যাপারটা হলো কি, যে কোনো নদী রক্ষার ব্যাপারে যদি পুলিশ প্রশাসন কিংবা জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়, তারা মানে অনতিবিলম্বে সেটা সহায়তা করেন, আমি এটা দেখেছি। তো সেটা তো সেইভাবে তাকে এগুতে হবে, সেইভাবে তাকে অ্যাপ্রোচ করতে হবে বা তাকে বলতে হবে। আমি এইখানে বলতে চেয়েছি যে প্রাথমিক দায়িত্বটা, যে সেখানে নদীর উপরে ক্ষতি হচ্ছে, যেটা প্রফেসর নিশাত বলছেন, যে আগে দেখা যেত যে কেউ কোনো নদীর উপরে কাজ করতে আসলে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হতো যে এটা নদীর কোনো ক্ষতি হবে না। তো এই দায়িত্বটা হলো নদীটার ক্ষতি না হওয়া, রক্ষা করা, তার রক্ষণাবেক্ষণ, যেমন পাড় প্রতিরক্ষা, এগুলো অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের কাজ, এবং সেখানে এর জন্য বাজেট আসে। এটা হলো আমার বক্তব্যটা। তৃতীয়, প্রফেসর নিশাত যেটা প্রশ্ন তুলেছেন, সেটা হলো যে নদীর প্রসারতা, যেটা শুকনাকালীন যে প্রবাহ আর বর্ষাকালীন প্রবাহ। আমরা যে সিএস ম্যাপ, ব্রিটিশ আমলের যে সিএস ম্যাপগুলো করা হয়েছে, যেগুলো নদীর প্রসারতা দেখানো আছে, সেগুলো কিন্তু বর্ষাকালীন প্রবাহ ধরে। শুকনাকালে, শীতকালে যেটা সংকীর্ণ হয়ে যায়, সেটা অনেক ভেতরে চলে যায়, এবং তার ফলে দেখা যায় নদীর যে পাড়টা, যেটা ফোরশোর যেটাকে বলা হয়, সেটা ওই সিএস ম্যাপের যে নদীর প্রসারতার ভেতরের অংশের মধ্যেই পড়ে। এরপরে নদীর ভাঙন হয়েছে, ভাঙন হয়ে সরে গিয়ে নদীর শিকস্তি, নদীর পয়স্তি হয়েছে, সেটা একটা অন্য ব্যাপার হতে পারে। তো সেটার জন্য একটা, কিন্তু কথা হলো যে পরিবর্তিত পরিস্থিতি কিংবা বাস্তব পরিস্থিতিতে নদীর প্রসারতা কি হবে, সেটা পানি উন্নয়ন বোর্ডের একটা বিশাল ডিজাইন দপ্তর আছে, এক্সপার্ট লোকজন আছে, হাইড্রোলজির লোক আছে, তারা খুব ভালো মতো জানে। এটা তাদের দায়িত্ব যে সেটা কি হবে না হবে সেটা বলার জন্য। অন্য কোনো ডিপার্টমেন্টের সেই সুযোগটা নাই। জি, ধন্যবাদ। অধ্যাপক নিশাত, আপনার কাছে ফিরে আসি তাহলে। এই যে নদীর সংজ্ঞায়নের কথা বলছেন এবং নদীর যে পরিবর্তনশীলতা, সেটাকে হিসেবের মধ্যে আনার কথা বলছেন, সেটার জন্য কি কোনো প্রস্তাব আছে আপনার? ডক্টর এনামের সাথে আমি একমত, যেটা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব। উনি 80-র দশকে যখন পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, তখন তারা যেভাবে
তাদের দপ্তর চালাতেন, আজকে পানি উন্নয়ন বোর্ড সেইভাবে দপ্তর চালাতে পারে না, তাদের হাতে সেই ক্ষমতাটা নেই। আমি তো বারবার বলছি যে আমাদের প্রফেশনাল সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং সায়েন্সে, হাইড্রোলজি বলেন, জিওমরফোলজি বলেন, সেখানে নদীর ডেফিনেশন দেওয়া আছে, এইটা হচ্ছে নদী। এখন সেই ডেফিনেশনে যেতে গেলে এই মুহূর্তে অনেক অসুবিধা আছে। সেজন্য আমরা যেটা এখন গ্রহণ করছি, সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, সেই পুরনো সিএসআরএস ম্যাপ, সেই সিএসআরএস ম্যাপ থেকে বহু জায়গাতে নদী টোটালি সরে গেছে। কিন্তু এখন তো আমরা কাজ শুরু করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশটা মেনে চলছি। সেইটাতে আমরা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টের নির্দেশকে প্রশাসন বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এটাই আমি বলতে চেষ্টা করছি। এক্সিকিউটিভ পানি উন্নয়ন বোর্ড ক্ষমতাধর যদি হতো, ক্ষমতা যদি তারা প্রয়োগ করতো, আমি অত্যন্ত খুশি হতাম। আমিও জীবন শুরু করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে। কিন্তু আজকে তারা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত কে নিচ্ছে, ক্ষমতার প্রয়োগ কে করছে, যেটার কারণে এই নদী রক্ষা কমিশন একবার দখল করে, একবার উৎখাত করছেন, একবার পরিষ্কার করছেন। এবং আমাদের প্রত্যেকটা নদীকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে। আমাদের চিন্তার মধ্যে গোলমাল আছে। আমাদের দেশে ছোট নদী আছে, অতি ছোট নদী আছে, মাঝারি নদী আছে, একটু বড় নদী আছে, বড় নদী আছে, আর এমন নদী আছে যমুনা কিংবা পদ্মা কিংবা গঙ্গা, যেটা কোনো নদীর ডেফিনেশনের মধ্যে পড়ে, ওটাকে আলাদাভাবে বুঝতে হবে। এখন আমরা চিন্তা করি যমুনার কথা, বলি করতোয়ার কথা, এই প্রত্যেকটা, আমি যখন তুরাগের কথা বলি তখন ধলেশ্বরীর কথা চিন্তা করলে হবে না। প্রত্যেকটাকেই কিন্তু আলাদা আলাদা ভাবে বুঝে টেকনিক্যালি যখন আমি হয়তো সক্ষমতা যখন অর্জন করব, তার আগ পর্যন্ত নদী রক্ষা কমিশন যেভাবে কাজ করছে এটাই করতে থাকুন, অ্যাটলিস্ট কিছু তো রক্ষা পাচ্ছে। জি, ধন্যবাদ ডক্টর হাওলাদার। আমরা একেবারে শেষ প্রান্তে, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। এটা যথার্থই বলেছেন। আসলে এই যে নদী বলতে আমরা যে বুঝি, নদী আসলে তার সীমানা কোথায় এটা আমাদের পেতেই হবে। কারণ সেটি যদি নদীর সীমানা এটা শিফটিং হবে, নদীর ডাইনামিজম আছে, দ্যাট উই অল আন্ডারস্ট্যান্ড। এখন নদী কবে কোথায় কোন জায়গাটায় গেছে, সেইটি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বলুন বা সেখানে প্রশাসন বলুন, এদেরকে তো সমন্বিতভাবে তার খবর রাখতে হবে। কিন্তু সেইটি আমরা কিন্তু দীর্ঘদিন যাবত রাখিনি। এবং 1950 সনের পরবর্তী, এর আগে বেশ কতগুলো আইন ছিল, আমাদের সময় কম, আমি সেই আইনের ব্যাখ্যায় যাব না। আমি 1950 সনের স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি একটা আসতে চাই। সেই জায়গাটায় এসে নদী যারা মেপে দিচ্ছে জায়গা, কোন জায়গাটায় কতটুকু নদী ছিল, তো এবং কোন জায়গায় সেটা দখলদার চলে এসেছে, এইটি তো দখলদারদের সাথে এই ডিসপিউট আছে। এই ডিসপিউট গুলো তো আমাদের রিজলভ করতে হবে। সো ফর দি রেজলিউশন অফ দিস ডিসপিউট অবশ্যই আপনাকে সায়েন্টিফিক পদ্ধতি মোস্ট এখন যেটা আমরা করি, সেই জায়গাটায় আমাদের সেটা অ্যাডপ্ট করে চিহ্নিত করতে হবে। তা না হলে আমরা নদীর সীমানাটা চিহ্নিত করতে পারবো না। এবং নদীর সীমানাটা তারপরে যেটা বললেন, এই যে হক ভাই যেটা বললেন, ইনাম ভাই, সেটি তো আছেই যে তারপরে আমাদের খননের কাজে যেতে হবে। এখন একসাথে সব খনন আমরা করতে পারবো না, এটাও ঠিক। কারণ আমাদের পলির পরিমাণ এখন আস্তে যত বেশি বাড়ছে এবং নদীর সি বেড রাইজ করছে, আমরা এটা জানি। সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা মাস্টার প্ল্যানে যেতে হবে। এবং এইটি যেটা আপনি বলবো যে অববাহিকা ভিত্তিক যে আমাদের ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এইটি কিন্তু আমরা নিতে পারছি না। একটা ভেঙে ভেঙে আইসোলেশনে এখানে এতটুকু নিয়েছি, ওইখানে এতটুকু নিয়েছি। এবং আমি দেখছি যে কি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কি ডিএডব্লিউটি, তাদের মধ্যে কোন নদীটা কারা নেবেন যৌথভাবে নিতে পারছেন না। একটা আমব্রেলা প্রজেক্ট হওয়া দরকার, কারণ একাধিক সেখানে ডিপার্টমেন্ট আছে। যেমন মানে সিটি কর্পোরেশন যদি থাকে, আপনি সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনা করতে হবে, লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, তাকে এগিয়ে আসতে হবে, এবং পরিবেশ অধিদপ্তরকে আসতে হবে। একই সাথে সেই জায়গাটায় ওয়াটার ডেভেলপমেন্ট বিআইডব্লিউটিএ। আমি এর আগে বলেছি, আপনি দেখেন কত বড় একটা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা, সেই যে আমার অ্যাড্রেস, এই ব্রহ্মপুত্রের মতো একটা বড় নদ, এই নদকে প্রায় 4000 কোটি টাকা দ্বারা এটা প্রজেক্ট নিয়েছে। সেখানে গিয়ে আপনি দেখবেন তার অবস্থাটা কি, এবং তারা কতটুকু মানে গভীরতায় করবে, মাটিগুলো একেবারে সাইডে রেখেছে, কিছু মানে একটা বর্ষাও যাবে না, আবার সেটা চলে আসবে। তো
এরকম তো হয় না। এবং সেই জায়গাটা এককভাবে বিআইডব্লিউটি কিরকম করে এরকম একটা বড় নদীকে আপনার মানে ম্যানেজমেন্টের জন্য তারা এটা করতে গেল, এবং তারা পারবে না, এটা আমি গভর্নমেন্টকেও বলেছি। সেই জায়গাতে ওয়াটার ডেভেলপমেন্ট শুড হ্যাভ বিন দেয়ার, একসাথে মিলিয়ে এই কাজগুলো করতে হতো। আমি দেখছি সমন্বয়ের অভাব। যে ডিপার্টমেন্ট গুলোকে আইন করে দায়িত্ব দেওয়া আছে তাদের মধ্যে ওই সমন্বয়ের জায়গাটা কিন্তু আপনার অবশ্যই আমাদের পৌঁছতে হবে। যদি আমরা পৌঁছতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট হবে, টাকা ব্যয় হবে, যেটি আমাদের সদ্য আইন মিনিস্টার বললেন, যেটি যে আমি তাকে স্যালুট করি, তিনি কিন্তু অত্যন্ত এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, যে হরিলুটের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সো দিস ইজ হ্যাপেনিং। অর্থাৎ আমরা যে উন্নয়ন কাজের জন্য যতটুকু করা উচিত ছিল এবং নদী ব্যবস্থাপনার জন্য যে রিসার্চ গুলো দরকার, এইটা যেটা বলছেন ইরাম ভাইও এখন বললেন, এটা কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে আরো দায়িত্ব নিতে হবে। তারা এই দায়িত্ব নিচ্ছেন না, দায়িত্ব নিতে তাদের শিখতে হবে এবং এই দায়িত্ব তাদের সততা নিশ্চয় নিয়ে করতে হবে। আমি ঠিক আছে। আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। ডক্টর হাওলাদার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর একদমই সময় নেই হাতে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ, আপনাদেরকেও বিদায় দিচ্ছি আজকের মতো।